আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ চমকপ্রদ একটা আইনি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২। যে কোনো দেশের অর্থনীতিকে সুস্থ রাখতে এই আইনের কোনো বিকল্প নেই, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই আইনের ভেতরে আসলে আছেটা কি? একদিকে যেমন অপরাধীদের জন্য রয়েছে মারাত্মক কঠোর সব শাস্তির বিধান, ঠিক তেমনি যারা ভুলবশত বা একেবারে সরল বিশ্বাসে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন তাদের জন্য রয়েছে দারুণ কিছু আইনি সুরক্ষা কবচ। আইনের এই কঠোরতা আর মানবিকতার যে অসাধারণ একটা ব্যালেন্স, সেটাই আজ ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। ২০১২ সালের ৭ জুনে প্রকাশিত এই সরকারি গেজেটটা কিন্তু শুধু একটা সাধারণ দলিল নয়, বরং এটা অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করার জন্য রাষ্ট্রের দেওয়া একটা চূড়ান্ত কড়া বার্তা। এই পৃষ্ঠার পর পৃষ্ঠায় লুকিয়ে আছে সেই সব নিয়মকানুন, যা দুর্নীতিবাজদের জন্য চরম আতঙ্কের, আবার সাধারণ মানুষের জন্য একটা বড় সুরক্ষা কবচও বটে। শুরুতেই এই সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। ১২ বছর। মানি লন্ডারিং বা অর্থ পাচারের মূল অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একবার চিন্তা করা যাক, এই একটা তথ্যই কিন্তু পরিষ্কার করে দেয় যে রাষ্ট্র এই অপরাধটাকে কতটা ভয়াবহ হিসেবে বিবেচনা করে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আজকের আলোচনায় আমরা খুব দ্রুত চোখ বুলিয়ে নেব মানি লন্ডারিংয়ের মূল শাস্তি, তদন্তে বাধা দেওয়া বা তথ্য ফাঁসির পরিণতি, আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর জরিমানা নিয়ে। এরপর আমরা দেখব এই আইন কিভাবে সরল বিশ্বাসে বা সম্পূর্ণ না জেনে জড়িয়ে তোলা ব্যক্তিদের আইনি সুরক্ষা দেয়। চলুন একদম মূল শাস্তির জায়গাটা থেকেই শুরু করা যাক। আইনের ৪ নম্বর ধারাটা বেশ কড়া। অপরাধ দমনের জন্য এখানে একটা হেভি হ্যান্ড বা কঠোর নীতি নেওয়া হয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আইনটা সাধারণ ব্যক্তি আর কোনো কর্পোরেট প্রতিষ্ঠানকে আলাদা চোখে দেখে। মানে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার বিচার যেমন হবে, একটা কোম্পানির ক্ষেত্রে শাস্তির ধরনটা হবে একদম অন্যরকম। একজন ব্যক্তির ক্ষেত্রে বিষয়টা কতটা সিরিয়াস হতে পারে সেটা একটু দেখা যাক। কারাদণ্ড তো আছেই, কমপক্ষে ৪ বছর আর সর্বোচ্চ ১২ বছর। শুধু জেল নয়, আর্থিক জরিমানাটাও বেশ ভারী। অপরাধে জড়িত সম্পত্তির মূল্যের ঠিক দ্বিগুণ পরিমাণ জরিমানা করা হবে, অথবা ১০ লাখ টাকা। এর মধ্যে যে অঙ্কটা বড় সেটাই দিতে হবে। আর এর পাশাপাশি ওই অপরাধের সাথে জড়িত পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও আছে। মানে অবৈধ উপার্জনের কানাকড়িও নিজের কাছে রাখার কোনো উপায় নেই। কিন্তু অপরাধটা যদি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির হয়, তখন এই কর্পোরেট দায়বদ্ধতার জায়গা থেকে জরিমানা আরও বেড়ে যায়। তখন জরিমানার পরিমাণ হয় সম্পত্তির দ্বিগুণ অথবা ২০ লাখ টাকা, যেটা বেশি। কিন্তু সবচেয়ে মারাত্মক বা ডেডলি শাস্তিটা কিন্তু লুকিয়ে আছে শেষের পয়েন্টটায়। সেটা হলো প্রতিষ্ঠানের নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাতিল। একটা কোম্পানির জন্য এর চেয়ে বড় ডেথ সেন্টেন্স আর কি হতে পারে, তাই না? এখন কথা হলো, মানি লন্ডারিং মানে কি শুধু সরাসরি টাকা পাচার? না, তদন্তের কাজে ঝামেলা করাটাও কিন্তু সমানভাবে দণ্ডনীয়। এই তালিকাটা খেয়াল করলে দেখবেন, মূল অপরাধী না হয়েও কেউ যদি তদন্তে বাধা সৃষ্টি করেন, তাকেও আইনের জাতাকলে পড়তে হবে। ফ্রিজ বা ক্রোক করার অর্ডার ভাঙলে ৩ বছরের জেল, তদন্তের তথ্য ফাঁস করে দিলে ২ বছরের জেল আর ৫০,০০০ টাকা জরিমানা, তদন্তে অসহযোগিতা করলে ১ বছরের জেল, আর ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মানি লন্ডারিং প্রতিরোধের একদম ফার্স্ট লাইন অফ ডিফেন্স হলো ব্যাংক আর বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো। এদের উপর আইন কতটা কড়া নজরদারি রেখেছে এবার সেটা দেখা যাক। এই স্লাইডের সবচেয়ে অভিনব দিকটা হল আর্থিক চাপ। বাংলাদেশ ব্যাংক তথ্য চাইল আর তারা দিল না, তাহলে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মিথ্যা তথ্য দিলে ৫০,০০০ টাকা জরিমানা। আর কেউ যদি দিনের পর দিন নির্দেশ অমান্য করতেই থাকে, তাহলে প্রতিদিন ১০,০০০ টাকা করে জরিমানা গুনতে হবে। সাধারণ দায়িত্ব লঙ্ঘনে জরিমানা হতে পারে ২৫ লাখ টাকা পর্যন্ত। আর পরিস্থিতি যদি খুব বেশি খারাপ হয়, লাইসেন্স পর্যন্ত স্থগিত হয়ে যেতে পারে। এখন একটা বড় প্রশ্ন আসে, একটা প্রতিষ্ঠানে অপরাধ হলে দায়টা নেবে কে? শুধু কি কোম্পানির সাইনবোর্ড, নাকি ভেতরে যারা কাজ করেন তারা? আইনের ২৭ নম্বর ধারায় ন্যায়ের একটা দারুণ ব্যালেন্স বা ভারসাম্য আছে। একদিকে কোনো পরিচালক বা কর্মকর্তা যদি সরাসরি জড়িত বা সহযোগী হন, তাহলে তিনি পুরোপুরি দোষী সাব্যস্ত হবেন। কিন্তু অন্যদিকে কেউ যদি প্রমাণ করতে পারেন যে এই অপরাধটা একদম তার অজান্তে হয়েছে, অথবা তিনি এটা থামানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তাহলে তিনি পুরোপুরি ক্লিয়ার। আইন তাকে একদম দায়মুক্ত করে দেবে। আর যারা এই আইনটা প্রয়োগ করবেন, সারাক্ষণ যদি তাদের মামলার ভয়ে কাঁপতে হয়, তাহলে তো মুশকিল। তাই ২৮ নম্বর ধারায় একটা বিশেষ সেফ হারবার বা সুরক্ষা কবচ রাখা হয়েছে। সরকার, বাংলাদেশ ব্যাংক, দুদক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা এরা যখন সরল বিশ্বাসে বা গুড ফেইথে কোনো অ্যাকশন নেন, তখন তাদের নামে ব্যক্তিগতভাবে কোনো মামলা ঠুকে দেয়া যাবে না। কাজটা সৎ উদ্দেশ্যে হতে হবে, এটাই মূল শর্ত।
এবার আসা যাক সাধারণ নাগরিকদের কথায়। কেউ যদি ঘুণাক্ষরেও না জেনে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন তাহলে কি হবে? ধরুন কেউ না জেনে শুনে মানি লন্ডারিংয়ের টাকায় কেনা একটা জমি কিনে ফেললেন। এখন ১৭(৪) ধারা বলছে, যদি তিনি প্রমাণ করতে পারেন যে জমিটা সরল বিশ্বাসে কেনা, উপযুক্ত দাম দেওয়া হয়েছে, মামলার আগেই কেনা হয়েছে এবং তিনি এই অপরাধের ব্যাপারে সম্পূর্ণ বিন্দু বিসর্গও জানতেন না, তাহলে আদালত ওই সম্পত্তি একেবারে বাজেয়াপ্ত না করে তাকে সমপরিমাণ টাকা জমা দেওয়ার একটা সুযোগ দিতে পারেন। পথে বসা থেকে বাঁচার একটা দুর্দান্ত আইনি রেহাই। পুরো বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে এই আইন এক হাতে অপরাধীদের জন্য কড়া শাস্তির খড়গ ঝুলিয়ে রেখেছে আর অন্য হাতে নির্দোষদের জন্য সুরক্ষার দরজা খোলা রেখেছে। কিন্তু শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়, শাস্তি আর সুরক্ষার এই যে সূক্ষ্ম ভারসাম্য, এটা কি আমাদের আর্থিক খাতকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে যথেষ্ট, নাকি প্রয়োগের জায়গায় আরও অনেক কাজ বাকি? ভাবনার এই জায়গাটাতেই আজকের বিশ্লেষণ শেষ করছি। আশা করি এই আলোচনা সবার জন্য বেশ তথ্যবহুল ছিল। ভালো থাকবেন।